আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসছেন। বাংলাদেশের সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবার ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি সময় বাংলাদেশে আসছেন, যেই সময়টিতে তার মাথায় পাহাড় সম চ্যালেঞ্জ এখন তার সামনে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি জামাত ইসলাম। প্রধানত এই দুটি দলের মধ্যে পারস্পরিক যে রাজনৈতিক বলেন বা নির্বাচনী যে যুদ্ধ, সেই যুদ্ধটি দুটি দলের মধ্যে হবে। তো এই জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আর অন্যদিকে জামাত ইসলাম। তো এই জামাত ইসলামের সাথেই এই প্রথম যে যুদ্ধটি জনাব তারেক রহমানকে করতে হবে, জামাতের সাথে কিন্তু তারেক রহমানকে খেলতে হবে। দেখুন, জামাত ইসলাম এরকম একটি রাজনৈতিক দল, অত্যন্ত সুসংগঠিত। জামাত ইসলামের চেইন অফ কমান্ড অত্যন্ত শক্তিশালী, এবং জামাত ইসলামের হাইকমান্ড থেকে যেই ইঙ্গিতটি লোয়ার পর্যায়ের একটা নেতাকে দিবেন, সেটাই কিন্তু শিরোধার্য। এরকম একটি সুসংগঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধে বা দলের সাথে যখন তারেক রহমান তার রাজনৈতিক দলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে তাকে একটি বড় প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত একটি চ্যালেঞ্জজনক একটি জায়গা। আমি মনে করি এই রাজনীতির এই যে বিদ্যমান যে দুটি দল, সেই দুটি দলের মধ্যে। এছাড়া আমরা এখন চলে আসি জনাব তারেক রহমানের যে রাজনৈতিক দলটি আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটির ভিতরেও কিন্তু অনেক সমস্যা জর্জরিত। দেখুন, প্রথমে আমি প্রায় 7-8টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো আপনাদের আমার সাথে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, তবে মন্তব্যতে জানাবেন যে আমার যে কথাগুলো আজকে বলছি সেটা ঠিক আছে কিনা। প্রথমে বা দ্বিতীয়তে যেই কথাটি বলবো, যে দলের মধ্যে যে অন্তর্কোন্দল, এই কোন্দলগুলো কিন্তু জনাব তারেক রহমানকে কঠিন হস্তে মোকাবেলা করতে হবে। যদি এই কোন্দলগুলো তিনি না পারেন দমাতে, এক একটি নির্বাচনী এলাকায় 3জন 4জন 5জন পর্যন্ত আছে যারা একে অপরকে দেখতে পারছেন না। যে নমিনেশন ইতিমধ্যে পেয়েছেন তারকে কিভাবে হারানো যায়, এই যে একটি চরম আকার ধারণ করেছে অন্তর্কোন্দলটি, এটা তাকে প্রশমিত করতে হবে। এটা তাকে শেষ করতে হবে এই অন্তর্কোন্দলটি। এটা কতদিনের মধ্যে? অত্যন্ত শর্ট সময়ের মধ্যে, মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে, নির্বাচনের ঠিক আগে এটা করতে হবে। তারপরে যদি বলি, এই যে মনোনয়ন বঞ্চিত যে নেতারা আছেন, তাদের রাগ কিন্তু ভাঙাতে হবে তারেক রহমানকে। কেন? দীর্ঘদিন ধরে অনেক নেতা আছেন যারা রাজনীতি করেছেন, গত 16 বছর 17 বছর নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। বা এমন অনেক নেতা আছেন, যোগ্য নেতা, বা তার বাবা অনেক যোগ্য ছিলেন, রাজনীতি করতেন, তার সেই বাবার সন্তান এখন রাজনীতিতে অত্যন্ত পরিপক্ক, যোগ্য, তার বাবার অনেক কন্ট্রিবিউশন আছে এই দলটিতে। এই সমস্ত যে মনোনয়ন বঞ্চিত যে নেতারা আছেন, তাদেরকে রাগ ভাঙিয়ে দলে কিভাবে আনা যায় সেই ব্যবস্থাটি, বা দলে কিভাবে রাখা যায় সেই ব্যবস্থাটি তারেক রহমানকে করতে হবে। তারপর যদি বলি যে বিএনপির মাঝে কিন্তু অনেক দুর্নীতিগ্রস্ত নেতা আছেন, বা যদি একটু সরাসরি বলি, এই যে সন্ত্রাস চাঁদাবাজের সাথে সম্পৃক্ত অনেক নেতারা আছেন। এই সমস্ত নেতারা কিন্তু দলের অনেক চরম ক্ষতি করে ফেলছেন। এই নেতাদেরকে কিভাবে সামাল দিবেন? নেতাদের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত বা সন্ত্রাস লুটতরাজকারী যে নেতারা আছেন, তাদেরকে কিভাবে নিবৃত করে, তাদেরকে শায়েস্তা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারেক রহমানকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বা জনগণের মাঝে একটি বার্তা দিতে হবে যে আমি দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এই সমস্ত অপকর্মের সাথে যেই সমস্ত নেতারা জড়িত, তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। এরকম একটি কিন্তু জনগণকে বার্তা দিতে হবে। তারপরে যদি বলি, বিগত দিনগুলোতে
আওয়ামী লীগের নির্যাতন অত্যাচার সহ্য করে বিএনপির সাথে যেই সমস্ত শরিকরা আন্দোলন সংগ্রাম করেছেন, শেখ হাসিনার নানা লোভ লালসা, মন্ত্রিত্ব, টাকা পয়সা, ক্ষমতার লোভ দেখানোর পরেও যেই দলগুলো বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের পাশে যে দাঁড়ায়নি বা আওয়ামী লীগের পক্ষে কাজ করেনি, সেই সমস্ত যে শরিক দলগুলো আছে সেই শরিক দলগুলোকে আস্থায় রাখতে হবে, তাদেরকে বুঝিয়ে সুজিয়ে যেভাবেই হোক না কেন বিএনপির সাথেই রাখতে হবে। তাহলে বিএনপির একটি পজিটিভ ইমেজ তৈরি হবে যে বিএনপির সাথে, বিএনপির দুর্দিনে যারা বিএনপির পাশে থাকে ছিল তাদেরকে বিএনপি কখনো অবমূল্যায়ন করেনি বা তাদেরকে মানে অসম্মান করেনি। যদি তারেক রহমান এটা না করতে পারেন তাহলে কিন্তু জনগণের মাঝে আরেকটি ভুল বার্তা যাবে। সুতরাং এই কাজটা করাও কিন্তু জনাব তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর এই মুহূর্তে আছি সবচাইতে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মিডিয়া কাভারেজ। জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, আমরা যারা টুকটাক সাংবাদিকতা করি আমাদের ফেসবুক ইউটিউব পেজে আমরা যথেষ্ট কাভারেজ দিয়েছি জনাব তারেক রহমানকে, কিন্তু এই মিডিয়াই কিন্তু জনাব তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বানিয়েছেন, বেগম জিয়াকে এতিমের টাকা লুটকারী বানিয়েছেন, নানা অপকর্ম করেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে তার নাম জুড়ে দিয়েছেন। সুতরাং এখন যে মিডিয়ারা তারেক রহমানকে যথেষ্ট পরিমাণ তেলবাজি করছে, এই তেলবাজ সাংবাদিকদের তেল যাতে তারেক রহমান একটু গায়ে কম লাগান এবং কি এই ব্যাপক মিডিয়া কাভারেজে আত্মবিশ্বাসী হয়ে যে যদি মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানে যে মিডিয়া তো আছে এরকম চিন্তাধারা যদি থাকে তারেক রহমানের, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। এই মিডিয়া বা এই চাটুকার শ্রেণীর অনেক মিডিয়া আছে যারা এখন বিগ হাউস, তারা ব্যাপকভাবে তেল মারবেন, তারা তারেক জিয়ার পক্ষে ন্যারেটিভ তৈরি করবেন, কিন্তু সেগুলো কি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণের বা তার রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছেন তাদের মনের কথা কিনা সেটাও কিন্তু তারেক রহমানকে বুঝতে হবে এবং সেই বুঝেই তাকে ব্যবস্থাটা নিতে হবে। সুতরাং এই মিডিয়ার তেলবাজিতে বেশি আত্মবিশ্বাসী মানে হওয়া যাবে না আর কি। তারপর যদি বলি যে জনাব তারেক রহমানের যে সিকিউরিটি অ্যান্ড সেফটির যে ইস্যুগুলো আছে সেইগুলো তো আমরা সবাই জানি, কারণ তারেক রহমানের জীবন যে বিপদে আছে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে ব্যাপক সিকিউরিটি প্রোটোকল সব কিছুর জালে যদি তিনি আবদ্ধ হয়ে যান তাহলে কিন্তু তারেক রহমান একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক নেতায় পরিণত হতে পারে। সুতরাং ওই যে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া আর ওই একজন দানব হয়ে যাওয়া, কারণ তাকে যারা জনবিচ্ছিন্ন করে ফেলবে তারা এই তারেক রহমানকে হয়তো এমন বুঝাতে পারে এই মিডিয়ার যোগ সাজস্যে হয়তো আপনি কিং হয়ে গেছেন, বাংলাদেশের বিশাল কিছু হয়ে গেছেন, আপনার নির্দ্বিধায় ক্ষমতায় চলে আসতে পারেন। এই যে শেখ হাসিনা এরকম কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু জনগণের ভিতরের যে প্রকৃত দাবানল যে আগুন জ্বলছিল সেটা শেখ হাসিনা অনুভব করতে পারেনি। তো সুতরাং সেই জন্য বলবো যে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা থাকা দেওয়া অবশ্যই প্রয়োজন। তারপরেও সাধারণ জনগণের কাছাকাছি থাকার একটি উপায় জনাব তারেক রহমানকে নিজেকেই বের করতে হবে। যদি তিনি এই যে জনগণের পালস না বুঝতে পারা বা এই প্রোটোকলের কারণে, এই সিকিউরিটির কারণে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন তিনি হয়ে যায় তাহলে তার কিন্তু রাজনীতির বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর সর্বশেষ বলি যে এই যে তারেক রহমান বাংলাদেশে আসছেন তার প্রতি তার দলের লোকজনের অনেক প্রত্যাশা আছে। তার সাথে সাথে এই যে রাজনৈতিক একটি শূন্যতা বাংলাদেশে এই মুহূর্তে চলছে, সেই শূন্যতার জায়গায় তারেক রহমানকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের হয়তো অনেকেই বসিয়ে ফেলেছেন। তো সেই রকম একটি অতিরিক্ত যে প্রত্যাশা আছে জনগণের মাঝে, সেই প্রত্যাশার চাপটা তিনি উপেক্ষা করে কিভাবে জনগণকে মানে বুঝিয়ে বা রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবেন সেরকম একটি সুস্পষ্ট রোডম্যাপ কিন্তু জনাব তারেক রহমানকে দিতে হবে। তার মধ্য দিয়েই কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে যেতে
পারবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আবারও প্রথম যেই কথাটা বললাম, তারেক রহমান কিন্তু জামায়াতের মতো একজন শক্তিশালী একটি রাজনৈতিক দল, যারা বিগত আওয়ামী সরকারের সময়ও নানা কৌশলে তাদের যে রাজনীতিটা সেটা কিন্তু তারা ধরে রেখেছে, এবং তাদের নীতি আদর্শ ঠিক যেভাবে তারা লিখা তাদের নোটবুকে সেরকমভাবেই কিন্তু তারা পরিচালিত হন। সুতরাং সেই জায়গায় ডক্টর শফিকুর রহমানের মতো কিন্তু একজন চমৎকার মানুষ আছেন, যার সাথে জনাব তারেক রহমানকে কন্টেস্ট করতে হবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে তারেক রহমানের উপর যেই মানে চাপ, যে পাহাড় সম যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আগামী দিনে তাকে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা তারেক রহমানের জন্য মানে খুব যে দুরূহ বা মুশকিল হবে সেরকম না, তবে এই চ্যালেঞ্জগুলো তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এবং তিনি কতটুকু পারবেন এই সমস্ত বিষয়গুলো উতরিয়ে সামনে এগিয়ে যেতে, সেটা এখন দেখার বিষয়। আশা করি তিনি পারবেন। রাজনীতির মাঠে তার যে অবস্থান, তার কাছে যে জনগণের প্রত্যাশা, সেটা তিনি হয়তো পূরণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।